দোহায় আগুন, বন্ধু আমেরিকার চোখের সামনেই কাতারে ইসরায়েলের ঝড়। একটা রাত, একটা মুহূর্ত, তারপরই আকাশ ছিঁড়ে 15টি যুদ্ধবিমান ঢুকে পড়ল দোহার প্রাণকেন্দ্রে। ইসরায়েলি বাহিনীর হঠাৎ এই হামলায় স্তব্ধ হয়ে গেল কাতার। হামাস নেতাদের লক্ষ্য করে চালানো হয়েছিল হামলা। প্রাণ হারিয়েছেন 6 জন, তাদের মধ্যে কাতারের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর একজন সদস্যও আছেন। কিন্তু যে শীর্ষ হামাস নেতাদের জন্য এত নাটক, তারা সবাই অক্ষত রয়ে গেছেন। বন্ধুত্বের আড়ালে ছুরি, প্রশ্নটা সবার মনে, যে কাতার আমেরিকার এত ঘনিষ্ঠ মিত্র, সেই কাতারে হামলা চালানোর সাহস পেল কিভাবে ইসরায়েল? উত্তর এসেছে ওয়াশিংটন থেকে। হোয়াইট হাউসের এক শীর্ষ কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, হামলার আগে থেকেই ট্রাম্প প্রশাসনকে অবহিত করেছিল তেল আবিব, অর্থাৎ বন্ধুত্বের আড়ালে লুকিয়েই অনুমতি নেওয়া হয়েছিল। এই হামলার সময় কাতারে বসেই চলছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৈঠক। টেবিলে কলম, বাইরে আকাশে আগুন, এ যেন কূটনীতির হৃদয়ে সরাসরি বোমা। ইসরায়েলের বার্তা। হামলার পর ইসরায়েলের সংসদের স্পিকার আমির ওহানা ঘোষণা করলেন, এটা পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটি বার্তা। বার্তাটা স্পষ্ট, আরব দেশগুলো যতই নীরব থাকুক, যতই অনুগত হোক, দখলদারদের হাতে নিরাপদ নয় কেউ। গাজায় হামলার সময় যারা চুপ থেকেছে, ইরানের উপর আঘাতেও যারা কিছু বলেনি, আজ তাদের দোরগোড়ায় পৌঁছে গেছে আগুন। কাতারের কৌশলগত গুরুত্ব। এই হামলা শুধু কাতারকে নয়, আমেরিকাকেও এক বিব্রত অবস্থায় ফেলেছে। কারণ কাতার শুধু মিত্র নয়, নেটোর বাইরেও ওয়াশিংটনের অন্যতম প্রধান অংশীদার। দোহায় অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটি হল মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। প্রায় 10,000 মার্কিন সেনা মোতায়েন আছে সেখানে। এখান থেকেই পরিচালিত হয় যুক্তরাষ্ট্রের অধিকাংশ আঞ্চলিক সামরিক অভিযান। কাতার আবার মার্কিন সামরিক সরঞ্জামের বড় ক্রেতা। তেল, গ্যাস, সামরিক খাতে বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি রয়েছে দুই দেশে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার হোক বা ইসরায়েল হামাস সংঘাতের মধ্যস্থতা, প্রতিটি বড় ইস্যুতেই ওয়াশিংটন নির্ভর করেছে দোহারের উপর। জটিল সম্পর্কের জাল। কাতারের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক প্রকাশ্যে নেই, কিন্তু আড়ালে আছে এক জটিল সহযোগিতা। কাতারের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক প্রকাশ্যে নেই, কিন্তু আড়ালে আছে এক জটিল সহযোগিতা। গোয়েন্দা তথ্য আদান প্রদান থেকে শুরু করে মানবিক সহায়তা ও যুদ্ধবিরতি আলোচনায় কাতার বহুবার হয়েছে প্রধান মধ্যস্থতাকারী। জিম্মি বিনিময়, অর্থ সাহায্য, এমনকি ইসরায়েলি কর্মকর্তাদের কাতারে যাতায়াত, সবই ঘটেছে এই ছায়া সম্পর্কের ভেতরে। কিন্তু এবারে সেই দোহাই আক্রমণের মঞ্চে পরিণত হল। শেষ প্রশ্ন। হামলায় প্রাণ হারালেন 6 জন, রক্ষা পেলেন হামাসের বড় নেতারা, বার্তা দিল ইসরায়েল, অনুমতি দিল যুক্তরাষ্ট্র। এখন প্রশ্নটা সবার সামনে, যে কাতার এতদিন ছিল আলোচনার টেবিলের মধ্যস্থতাকারী, সে কি এখন নিজেই যুদ্ধক্ষেত্রের এক পক্ষ হয়ে উঠছে? দোহায় আগুনের ধোঁয়া মিলিয়ে গেলেও মধ্যপ্রাচ্যের আকাশে এখনও ভেসে আছে সেই প্রশ্ন। ঝড়ের আগে বজ্রপাত। ইরানের পাশে রাশিয়া, চীন, ইউরোপের 3 দেশের সঙ্গে উত্তেজনা চরমে। কল্পনা করুন, এক প্রান্তে অন্ধকারাচ্ছন্ন আকাশ, অন্য প্রান্তে বজ্রপাত। মাটির গভীরে জমে উঠছে বিস্ফোরণের আগুন। সেই দৃশ্যই যেন বাস্তব রূপ নিয়েছে বিশ্ব কূটনীতির মঞ্চে। একদিকে ইরান, মধ্যপ্রাচ্যের শক্তিধর সাহসী খেলোয়াড়। অন্যদিকে ইউরোপের 3 বড় শক্তি, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি। আর ঠিক এর মাঝখানে রাশিয়া ও চীন দাঁড়িয়ে আছে তেহরানের কাঁধে হাত রেখে। 2015 সালে ইতিহাস গড়া চুক্তি JCPOA এর উদ্দেশ্য ছিল স্পষ্ট। ইরান যেন পারমাণবিক অস্ত্র না বানায়, আর বিশ্ব যেন নিরাপদ থাকে। বিনিময়ে শিথিল হয়েছিল অর্থনৈতিক নিষেধাজ্ঞা। কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্প এক ঝটকায় যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিলেন চুক্তি থেকে, ফিরিয়ে আনলেন কঠোর নিষেধাজ্ঞা, আর সেখান থেকে শুরু হলো নতুন ঝড়ের যাত্রা। গত জুন ইসরায়েল হঠাৎ আক্রমণ করল ইরানের পারমাণবিক স্থাপনায়। তাদের পাশে ছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ইরান নীরব থাকেনি। জবাব দিল তেল আবিব আর মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হেনে। তারপর বিশ্ব তাকিয়ে দেখল, তেহরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সব সহযোগিতা বন্ধ করে দিল। ইউরোপের 3 দেশ অভিযোগ তুলেছে, ইরান নাকি অনুমোদিত সীমার চেয়ে 40 গুণ বেশি ইউরেনিয়াম মজুত করেছে।
তেহরান বলেছে সবই মিথ্যা। তবুও ব্রিটেন, ফ্রান্স আর জার্মানি জাতিসংঘের মহাসচিবকে চিঠি লিখে হুঁশিয়ারি দিয়েছে, অগাস্টের মধ্যে ইরান যদি আলোচনায় না ফেরে তাহলে ফিরিয়ে আনা হবে পুরনো নিষেধাজ্ঞা। অস্ত্র, প্রযুক্তি, ব্যাংকিং সবখানে তালা ঝুলিয়ে দেওয়া হবে। কিন্তু এখানে আসে নাটকীয় মোড়। ইরান আর একা নয়, তাদের পাশে দাঁড়িয়েছে দুই দানব, রাশিয়া আর চীন। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ঘোষণা করলেন, আমরা নিষেধাজ্ঞা ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছি, এজন্য রাশিয়া ও চীনের সঙ্গে সমন্বয় করছি। তবে শত্রু যদি নতুন করে চাপিয়ে দেয়, আমাদেরও জবাব দেওয়ার মতো প্রস্তুতি আছে। অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন নোভেল বারো হুমকি দিয়ে বললেন, ইরান যদি আন্তর্জাতিক নিয়ম না মানে অগাস্টের শেষ নাগাদ আবারও কঠোর নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা হবে। এই পুরো নাটকের ভেতরে লুকিয়ে আছে এক অনিবার্য সত্য, রাশিয়া, চীন, ইরান এই ত্রয়ী একসঙ্গে দাঁড়ালে ইউরোপীয় তিন দেশ তো বটেই, এমনকি যুক্তরাষ্ট্র শ্বাসরুদ্ধ পরিস্থিতিতে পড়বে। কারণ শক্তির সমীকরণ বদলে গেছে। আজকের ইরান কেবল পারস্যের ইতিহাস নয়, রাশিয়ার সামরিক ছায়া আর চীনের অর্থনৈতিক শক্তি নিয়েও সামনে দাঁড়াচ্ছে। শেষ দৃশ্যটা যেন সিনেমার মতোই খোলা প্রশ্ন। অগাস্টের শেষ নাগাদ কি হবে? নিষেধাজ্ঞার ঝড়ে নামবে, নাকি রাশিয়া চীনের দেয়াল ভেদ করে ইউরোপ পিছিয়ে যাবে? একটা জিনিস নিশ্চিত, যুদ্ধ হোক বা কূটনীতি, ইরানের গর্জন এখন আর একা নয়, তার পাশে দাঁড়িয়ে আছে বিশ্বের দুই পরাশক্তি। আর এ কারণেই আজকের বার্তাটা স্পষ্ট, মধ্যপ্রাচ্যের আকাশে বজ্র গর্জন করছে, আর তার প্রতিধ্বনি শোনা যাচ্ছে লন্ডন, প্যারিস আর বার্লিন পর্যন্ত। ইরানের রহস্যময় সারপ্রাইজ। জুনের যুদ্ধ ছিল শুধু ট্রেলার। প্রথম অংশে ভয়ঙ্কর লড়াই, কিন্তু নায়ক তখনও পুরো শক্তি ব্যবহার করেনি, শুধু দর্শকদের জানিয়ে দিয়েছে আসল লড়াই এখনো বাকি। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধটা ঠিক তেমনই ছিল। জুনের 12 দিনের যুদ্ধে ইরান, ইসরায়েল আর যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাব দিয়েছিল, কিন্তু এখন তারা বলছে ওটা ছিল কেবল ট্রেলার, আসল সিনেমা এখনো শুরু হয়নি। গত জুনে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যুক্তরাষ্ট্র তাতে অংশ নেয়। জবাবে ইরান শুরু করে পাল্টা আঘাত। একটানা ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে কেঁপে ওঠে ইসরায়েলের আকাশ। তেল-আবিব থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি কোনো জায়গায় নিরাপদ ছিল না। তবুও ইরান তখন সংযম দেখিয়েছিল। বিশ্লেষকরা বলছেন, তেহরান ইচ্ছাকৃতভাবে তার পূর্ণ সামরিক শক্তি ব্যবহার করেনি। এবার আর সেই সংযম নেই। ইরান সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলছে, শত্রুর প্রতিটি ভুল পদক্ষেপ গুঁড়িয়ে দেওয়া হবে, আগের চেয়েও ভয়ঙ্কর শক্তি দিয়ে। প্রশ্ন হচ্ছে, সেই সারপ্রাইজ কি? বিশ্লেষকরা বলছেন, ইরানের হাতে কয়েকটি ভয়ঙ্কর অস্ত্র আছে যেগুলো আগের যুদ্ধে ব্যবহার করা হয়নি। হাইপারসনিক মিসাইল, যা যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারে। ড্রোন ফ্লিট, যেগুলো আগে সৌদি আরব ও আমিরাতে হামলা চালিয়ে কার্যকারিতা প্রমাণ করেছে। উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা মার্কিন ড্রোন ভূপাতিত করে বিশ্বকে তাক লাগিয়েছে। আর সবচেয়ে রহস্যময় অস্ত্র সাইবার যুদ্ধ প্রযুক্তি, যা ইসরায়েলের যোগাযোগ ব্যবস্থা অচল করে দিতে পারে। অর্থাৎ সারপ্রাইজ মানে শুধু আরেকটি ক্ষেপণাস্ত্র নয়, বরং এক ভয়ঙ্কর নতুন অধ্যায়। এখন বড় প্রশ্ন, এর প্রভাব কোথায় গিয়ে দাঁড়াবে? একদিকে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত সবাই আমেরিকার নিরাপত্তার উপর নির্ভরশীল। অন্যদিকে ইরান ইঙ্গিত দিচ্ছে, যদি আবার হামলা হয় তবে শুধু ইসরায়েল নয়, মার্কিন ঘাঁটিও থাকবে নিশানায়। মানে শুধু যুদ্ধ নয়, হুমকির মুখে পড়বে গালফ অঞ্চলের তেলের নিরাপত্তা আর পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা। ইরানের পররাষ্ট্র দফতর স্পষ্ট করে জানিয়েছে, আগামী সংখ্যা তার সীমিত থাকবে না। এবার প্রতিপক্ষ বুঝতে পারবে ইরানের পূর্ণ শক্তি কাকে বলে। এই বার্তায় বোঝা যাচ্ছে, তেহরান এবার শুধু প্রতিরক্ষায় নয়, সরাসরি আক্রমণাত্মক অবস্থানে। জুনের 12 দিনের যুদ্ধ ছিল একটি সতর্কবার্তা, কিন্তু নতুন সংঘাত মানে হবে পূর্ণ শক্তি উন্মোচন। আকাশে ধেয়ে আসা হাইপারসনিক মিসাইল, সমুদ্রপথে নেমে আসা ড্রোনের ঝাঁক, সাইবার আক্রমণে অচল হয়ে যাওয়া শত্রুর যোগাযোগ ব্যবস্থা, সব মিলিয়ে পুরো মধ্যপ্রাচ্য কেঁপে উঠবে এক ভয়ঙ্কর রহস্যময় সারপ্রাইজে। আকাশের ছায়াযুদ্ধ, ইরানের নতুন বার্তা, প্রতিরক্ষার আড়ালে আক্রমণের ইঙ্গিত। ভাবুন, এক উত্তেজনাপূর্ণ দৃশ্য। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধ বিমান ঘুরে বেড়াচ্ছে, ক্ষেপণাস্ত্রের হুমকি চারপাশে। ঠিক তখনই ইরান জানিয়ে দিল, আমাদের আকাশ অজেয়। এই ঘোষণাটা শুধু সামরিক দম্ভ নয়, বরং এক গভীর কৌশলগত বার্তা। 16 আগস্ট ইরানের গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা ঘাঁটি কমের ফর্দ এয়ার ডিফেন্স বেজে পৌঁছান
খাতাম আল আনাবিয়া এয়ার ডিফেন্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল। তিনি ঘাঁটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন, সেনাদের সাথে কথা বলেন এবং শহীদ যোদ্ধাদের স্মরণ করেন, যারা গত জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে প্রাণ হারিয়েছেন। জেনারেল স্পষ্ট জানিয়ে দেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিমান প্রতিরক্ষা বাহিনী প্রথম সারির ঢাল। শত্রুর যে কোনো আক্রমণ আকাশেই থামিয়ে দেওয়া হবে। এই বার্তাটা শুধু প্রতিরক্ষা নিয়ে নয়, বিশ্লেষকরা বলছেন ইরান আসলে বোঝাতে চাইছে তারা শুধু আকাশ পাহারা দিচ্ছে না, সক্রিয় প্রতিরক্ষার কৌশল নিয়েছে। মানে যদি হামলা আসে আকাশে থামানো হবে, আবার একই সঙ্গে শত্রুর ঘাঁটিতেও পাল্টা আঘাত যাবে। বার্তার আড়ালে বার্তা, শত্রুর উদ্দেশ্যে সতর্কবার্তা। যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিয়েছে। ইরান জানিয়ে দিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে আক্রমণ ঠেকাতে প্রস্তুত। জনগণের উদ্দেশ্যে আত্মবিশ্বাস, শহীদ সেনাদের স্মরণ আর আকাশ প্রতিরক্ষার শক্তি তুলে ধরে জনগণকে আশ্বস্ত করা, আপনারা নিরাপদ। কূটনৈতিক ইঙ্গিত, ইরান বোঝাতে চাইছে তারা একেবারেই দুর্বল নয়, বরং প্রতিপক্ষের সামরিক শক্তিকে পাল্টা চ্যালেঞ্জ করতে সক্ষম। ইরানের শক্তি কতটা? ইরান বলছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অজেয়। সত্যিই তাদের হাতে আছে বাভার 373 নামের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা, যা S-400 এর সমকক্ষ বলে দাবি। আধুনিক রাডার, যা একসাথে বহু লক্ষ্য শনাক্ত করতে পারে। আকাশ প্রতিরক্ষা ড্রোন ও মিসাইল, যেগুলো আগেও মার্কিন ড্রোন ভূপাতিত করে দেখিয়েছে। তবে প্রশ্ন থেকেই যায়, আধুনিক মার্কিন ও ইসরায়েলি প্রযুক্তির সঙ্গে সত্যি কি পাল্লা দিতে পারবে ইরানের আকাশ প্রতিরক্ষা? নাকি এই ঘোষণা মূলত রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক বার্তা, যা জনগণকে সাহসী রাখার জন্য বেশি? এবার কাল্পনিক দৃশ্য, মধ্যপ্রাচ্যের আকাশ অন্ধকার, দূরে গর্জন করছে যুদ্ধ বিমান। হঠাৎ রাডারের স্ক্রিনে ধরা পড়ে শত্রুর ছোড়া মিসাইল। ইরানের প্রতিরক্ষা ঘাঁটি সতর্ক হয়ে ওঠে, সাইরেন বাজতে থাকে। একটা ক্ষেপণাস্ত্র ছুটে আসে আর মুহূর্তের মধ্যেই সেটিকে আঘাত করে ধ্বংস করে দেয় ইরানের প্রতিরক্ষা মিসাইল। কমান্ডারের কণ্ঠ ভেসে আসে, আমাদের আকাশ ভেদ করা যাবে না, আঘাত করলে পাল্টা জবাব হবে আরও কঠিন। এভাবেই শত্রুদের জবাব দিবে ইরান। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘ্রাণ, মার্কিন সেনাদের বড় পদক্ষেপ, ইরানের চোখ রাঙানি। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘন কুয়াশার মতো জমছে যুদ্ধের ছায়া। বাগদাদ ছেড়ে মার্কিন সেনারা পাড়ি জমাচ্ছে উত্তর ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত শহর এরবিলে। শত্রু ইরানের একেবারে দোরগোড়ায় নতুন ঘাঁটি গড়ার এই সিদ্ধান্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। প্রশ্ন উঠছে, এ কি কেবল সেনা পুনর্বিন্যাস, নাকি আসছে নতুন এক ভয়ঙ্কর সংঘাত? বাগদাদ ছেড়ে এরবিলে ট্রাম্প প্রশাসনের বড় খেলা। 2026 সালের সেপ্টেম্বরের মধ্যে আইন আল আসাদ ঘাঁটি, বাগদাদ বিমানবন্দর ও জয়েন্ট অপারেশনস কমান্ড থেকে সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন সামরিক প্রশিক্ষকরা থেকে যাবে ইরাকে, আর আন্তর্জাতিক জোটের সেনারা এরবিল ও উত্তর ইরাকে অবস্থান করবে একই সময় পর্যন্ত। আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে আইসিসি বিরোধী মিশনের পর্যালোচনার ফলেই এই পদক্ষেপ। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল বাহ্যিক কারণ, ভেতরে লুকিয়ে আছে আরও বড় পরিকল্পনা। গত জুনে ইসরায়েল হামলা চালায় তেহরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায়। 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধে ইরান প্রমাণ করে দেয় তার হাতে শুধু ক্ষেপণাস্ত্র নয়, অভেদ্য আকাশ প্রতিরক্ষা, ড্রোন বাহিনী আর সাইবার শক্তিও রয়েছে। তেহরান তেল আবিব ও মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত এনে বার্তা দিয়েছিল, আমরা প্রতিরক্ষামূলকই নই, প্রয়োজনে আগ্রাসীও হব। এই প্রেক্ষাপটেই নতুন করে মার্কিন সেনাদের স্থানান্তরকে দেখা হচ্ছে। কেননা ইরান ইতিমধ্যে প্রতিবেশী ইরাককে সতর্ক করেছে, ইসরায়েল বা যুক্তরাষ্ট্র যদি আবার আগ্রাসন চালায়, এবার জবাব হবে আরও ভয়ঙ্কর। প্রশ্ন, যুদ্ধ কি আরও কাছে? লন্ডন ভিত্তিক দৈনিক আশার্ক আল আওসাদ মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে দাবি করেছে, ওয়াশিংটন আসলে সেনা কমাচ্ছে না, বরং পুনর্স্থাপন করছে। অর্থাৎ সরাসরি সংঘাতের জন্য নতুন মোর্চা করছে। এর মানে ইরানকে ঘিরে রাখা হচ্ছে আরও কৌশলগতভাবে। কিন্তু ইরানও যে নীরব বসে নেই তা পরিষ্কার। তাদের হাতে রয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, উন্নত আকাশ প্রতিরক্ষা এবং ড্রোন বাহিনী, যেগুলো প্রতিপক্ষের প্রযুক্তিকে অচল করে দেওয়ার মতো সক্ষমতা রাখে। অর্থাৎ নতুন সংঘাত শুরু হলে এবার শুধু বাগদাদ নয়, এরবিল থেকে শুরু করে মার্কিন ঘাঁটিগুলো ঝুঁকির মুখে পড়তে পারে। এদিকে মার্কিন সেনারা এরবিলে ঘাঁটি গড়ছে, অন্যদিকে ইরান ঘোষণা করছে যে কোনো আকাশ, যে কোনো আক্রমণ ভেদ করার মতো শক্তি আমাদের হাতে আছে। যেন দাবার ছকে দুই পক্ষই নিজের চাল সাজাচ্ছে। এই ঘোষণার ভেতরে লুকিয়ে আছে বড় বার্তা। যুক্তরাষ্ট্র যদি মনে করে ইরানকে সহজে কোণঠাসা করা যাবে, তবে সেটি হবে সবচেয়ে বড় ভুল। কারণ জুনের যুদ্ধ ছিল কেবল এক ট্রেলার, আসল সিনেমা এখনো বাকি। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ ভূমি এখন দাঁড়িয়ে আছে এক মোড়ে। একদিকে শান্তির ক্ষীণ আশা, অন্যদিকে এক ভয়ঙ্কর যুদ্ধের ঘ্রাণ।
প্রশ্ন কেবল একটাই, আগামী সংঘাতে কে প্রথম চাল দেবে? তেহরান বনাম জেরুজালেম, আরেকটি যুদ্ধে কাউন্টডাউন শুরু। মধ্যপ্রাচ্যের গরম মাটিতে আবারও আগুনের গন্ধ। ইরান ইসরায়েলের দ্বন্দ্ব যেন থামতেই চাইছে না। 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পরও দুই দেশের মধ্যে এখন চলছে অদৃশ্য এক ছায়াযুদ্ধ। প্রশ্ন উঠছে, আসছে কি আরও বড় সংঘাত? ইরানিদের উদ্দেশ্যে ইসরায়েলের বার্তা। 12ই আগস্ট ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেলিভিশনে মুখোমুখি হলেন ইরানিদের সাথে। তিনি প্রতিশ্রুতি দিলেন, আমরা তোমাদের জল বিশুদ্ধকরণের প্রযুক্তি দেব। কিন্তু এর সঙ্গে তিনি এমন এক আহ্বান জানালেন যা তেহরানকে কাঁপিয়ে দিল। রাস্তায় নেমে এসো, শাসনের বিরুদ্ধে দাঁড়াও, ইসরায়েল তোমাদের পাশে আছে। তারই প্রতিধ্বনি করলেন ইসরায়েলের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী গিলা গামেলিয়ান। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখলেন, আগামী বছর মুক্ত তেহরান। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও অভিযোগ করলেন, ইরান সরকার দেশবাসীর জন্য নয়, ক্ষেপণাস্ত্র আর সংঘাতে অর্থ ঢালছে। বার্তাটি স্পষ্ট, ইসরায়েল সরাসরি ইরানি জনগণকে শাসকের বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে। তেহরানের পাল্টা আঘাত। ইসরায়েলের এই বার্তায় তেহরান ক্ষুব্ধ। রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এটিকে বললেন মরিচিকা। সংসদের স্পিকার গালিবাফ কটাক্ষ করে বললেন, পরিশোধিত নর্দমার পানি দিয়ে ইরানিদের প্রতারিত করছে ইসরায়েল। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আরও এক ধাপে গিয়ে জানালেন, নিষেধাজ্ঞার কারণে ইরান নতুন প্রযুক্তি আনতে দেরি করছে, অথচ তাদের হাতে ইতিমধ্যেই সংকট সমাধানের উপায় আছে। সবচেয়ে বড় বার্তা এসেছে সরকারের সামরিক পদক্ষেপ থেকে। 3 আগস্ট ইরান নতুন এক প্রতিরক্ষা কাউন্সিল গঠন করেছে, যেখানে 38 বা প্রচলিত সেনাবাহিনী ও আইআরজিসি বা রিভলিউশনারি গার্ড সরাসরি অন্তর্ভুক্ত। শেষবার এই ধরনের কাউন্সিল গঠিত হয়েছিল 8 বছরের ইরাক ইরান যুদ্ধের সময়। এবারও তেহরান বুঝিয়ে দিল তারা আরেকটি বড় সংঘাতের জন্য প্রস্তুত। ছায়াযুদ্ধের নাটক। যুদ্ধবিরতির পরও ইরানের রহস্যজনক বিস্ফোরণ আর অগ্নিকাণ্ডের ঢেউ চলছে। মাত্র 40 দিনে 30টিরও বেশি ঘটনা। কখনো গুদাম উড়ে যাচ্ছে, কখনো সামরিক মালিকানাধীন অর্থনৈতিক কেন্দ্র জ্বলছে। তেহরান এগুলোকে ছোট করে দেখাতে চাইছে গ্যাস লিক, দুর্ঘটনা। কিন্তু মানুষ জানে এর পেছনে থাকতে পারে মোসাদের ছায়া। প্রমাণ, ইরানি ভিন্ন মতাবলম্বীরাই এখন ইসরায়েলের হাতিয়ার। 7 আগস্ট প্রোপাবলিকা রিপোর্টে উঠে এসেছে, সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলি সাফল্যের পেছনে ছিল ইরানি সহযোগীরা। তারা মেশিন গান বসিয়েছে, বিমান প্রতিরক্ষা ধ্বংস করেছে, এমনকি বিজ্ঞানীদের অ্যাপার্টমেন্ট নজরদারি করেছে। অর্থাৎ শত্রু আর সীমান্তে সীমাবদ্ধ নয়, শত্রু এখন ভেতরে। শক্তির আসল খেলা। ইসরায়েল চায় ইরানি জনগণকে রাস্তায় নামাতে। তেহরান চায় দেখাতে তাদের হাতে শুধু সেনা নয়, প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র আর জনগণের শক্তি আছে। এ লড়াই শুধু অস্ত্রের নয়, মনস্তত্ত্বেরও। আজকের ইরান কেবল টার্গেট নয়, বরং এক দৈত্যাকার শক্তি, যে প্রমাণ করতে চায় যদি যুদ্ধ হয়, আগুন শুধু তেহরানে নয়, জ্বলবে তেল আবিবেও। যুদ্ধের আগুন জ্বলে উঠতে পারে যে কোনো মুহূর্তে। ইরানের প্রতিরক্ষা বাহিনীর এয়ার ডিফেন্স সিস্টেম ইতিমধ্যেই সতর্ক অবস্থায়। শত্রুর ক্ষেপণাস্ত্র বা যুদ্ধ বিমান রাডারে ধরা পড়লেই আকাশে জ্বলে উঠবে আগুনের লেলিহান শিখা। ইরানের কমান্ডারদের ভাষায়, একটি ভুল পদক্ষেপই ইসরায়েলের জন্য ডেকে আনবে মহাবিপদ। 16 আগস্ট মেহর নিউজকে দেয়া বক্তব্যে খাতাম আল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ঘোষণা করেছেন, পূর্বের যে কোনো সময়ের চেয়ে এবার আরও শক্ত হাতে প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি নিয়েছে ইরান। তার কণ্ঠে কেবলই হুমকি ছিল না, ছিল আত্মবিশ্বাসের শীতল আগুন। আমাদের প্রতিরক্ষা বাহিনী সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বদা প্রস্তুত। আকাশে শত্রু আসবে, কিন্তু জবাব পাবে মাটিতে। সাম্প্রতিক যুদ্ধে ইরানের কিছু এয়ার ডিফেন্স সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছিল। অনেকে ভেবেছিল ইরানের প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়েছে, অথচ দেশটি অল্প সময়ের মধ্যেই সেগুলো মেরামত করে আবার যুদ্ধক্ষেত্রে ফিরিয়ে এনেছে, যেন ভস্ম থেকে ফিনিক্স পাখির উত্থান। ইরানের শক্তি শুধু প্রতিরক্ষা ব্যবস্থায় সীমাবদ্ধ নয়, দেশটির হাতে রয়েছে সেজিল ও কদর সিরিজের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যাদের মধ্যে সেজিলকে তুলনা করা হচ্ছে হাইপারসনিক মিসাইলের সঙ্গে। এর বিশেষত্ব হলো একসাথে একাধিক ওয়ারহেড বহন করতে পারে, অর্থাৎ আকাশে একবার উঠলেই শত্রুর জন্য তৈরি হবে বহুগুণ ধ্বংসযজ্ঞ। এর পাশাপাশি ইরানের সর্বোচ্চ শক্তি আইআরজিসি। 4টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি রয়েছে তাদের নিয়ন্ত্রণে, যেখানে ধারণা করা হয় 1000-এর বেশি ব্যালিস্টিক মিসাইল মজুদ আছে। সাম্প্রতিক ইসরায়েল বিরোধী যুদ্ধে এই কেন্দ্রগুলো থেকেই ছোড়া হয়েছিল পাল্টা আঘাত।
কেবল ক্ষেপণাস্ত্র নয়, ড্রোন শক্তিতেও দ্রুত এগিয়েছে ইরান। তাদের হাতে আছে শাহেদ 136 সহ বিভিন্ন ধরনের শত শত ড্রোন। এগুলো শুধু গোয়েন্দা নজরদারির জন্য নয়, সরাসরি আক্রমণেও ব্যবহৃত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে সৈনিক নয়, লড়বে ড্রোন ও মিসাইল। আর সেই খেলায় এগিয়ে রয়েছে তেহরান। ইসরায়েলের সামরিক শক্তিকে চ্যালেঞ্জ করে ইরান দেখাতে চাইছে তারা আর কেবল প্রতিরক্ষা নয়, আক্রমণেও সমানভাবে সক্ষম। যে ইরানকে অনেকেই নিষেধাজ্ঞা আর অবরোধে ভাঙা দেশ বলে ভেবেছিল, সেই ইরানই আজ আধুনিক যুদ্ধাস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। যে ইরানকে অনেকেই নিষেধাজ্ঞা আর অবরোধে ভাঙা দেশ বলে ভেবেছিল, সেই ইরানই আজ আধুনিক যুদ্ধাস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ইসরায়েল যদি আকাশে পা বাড়ায়, ইরান সে পা কেটে ফেলার মতো প্রস্তুতি রেখেছে তার প্রতিরক্ষা বলয়। আর আকাশের আগুন যখন নেমে আসবে মাটিতে, তখন লুটিয়ে পড়বে অহংকার, শুধু বিমানের নয়, বরং এক জাতির আত্মবিশ্বাসেরও। শেষ পর্যন্ত যুদ্ধের ময়দান নির্ধারণ করবে না শুধু গোলাবারুদ, নির্ধারণ করবে সাহস, কৌশল আর কার হাতে আছে ভবিষ্যতের অস্ত্র। আর ইরান স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে, এই লড়াইতে তারা পিছিয়ে নেই, বরং এগিয়ে। আকাশে কালো মেঘ, দিগন্তে অনিশ্চয়তার রেখা। ঠিক তখনই তেহরান থেকে ভেসে এলো এক বজ্রধ্বনি, ইরানি আইন প্রণেতা আমির হায়াত মোকাদ্দামের সতর্কবার্তা। সম্ভবত আমাদের পরবর্তী ক্ষেপণাস্ত্র সরাসরি ওয়াশিংটনে আঘাত করবে। এক বাক্যে বদলে গেল কূটনীতির তাপমাত্রা, কাঁপল ইউরোপ আমেরিকার স্নায়ু। এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন তেহরান, পশ্চিমা সরকার এবং ইসরায়েলের টানাপোড়েন প্রতিদিনই আরও জটিল হচ্ছে। নিষেধাজ্ঞা জুড়েছে নিষেধাজ্ঞার উপর, সামরিক পদক্ষেপে যোগ হচ্ছে পাল্টা ঘোষণা। অচল অবস্থা যেন পাথরের মতো শক্ত, আর সেই পাথরেই হাতুড়ির প্রথম আঘাত দিলেন হায়াত মোকাদ্দাম। তিনি জানালেন, 2 দশক ধরে ইরান শান্তভাবে গড়ে তুলেছে দীর্ঘ পাল্লার আঘাত হানার সক্ষমতা। তার ভাষায়, আজকের দিনে ইরানের ক্ষেপণাস্ত্র ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য সহ পশ্চিম ও পূর্ব ইউরোপের সবখানে পৌঁছাতে পারে। আরও এক ধাপ এগিয়ে তিনি ইঙ্গিত দিলেন, ইরানি নৌবাহিনীর জাহাজ যদি আমেরিকার উপকূলের দিকে অগ্রসর হয়, 10,000 কিলোমিটার দূরত্ব কমে দাঁড়াতে পারে প্রায় 2,000 কিলোমিটারে। অর্থাৎ ওয়াশিংটন, নিউ ইয়র্ক তখন হঠাৎই হয়ে উঠতে পারে সরাসরি লক্ষ্যবস্তু। দাবার বোর্ড সাজানো, প্রথম চাল দেয়া হয়ে গেছে। ভাবুন, ইউরোপের আকাশে সাইরেন, সাগরে টহলদারি জাহাজ, আর দূরে পারস্য উপসাগরের ঘাটে নিঃশব্দে জেগে থাকা লঞ্চার। এই দৃশ্য আর কল্পনা নয়, এ এক বার্তার নাটকীয় মঞ্চায়। বার্তাটি সহজ, আমরা পারি আর প্রয়োজনে করব। পশ্চিমা দেশগুলো আবারও স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞার হুমকি তুলেছে। IAEA এর সঙ্গে পূর্ণ সহযোগিতা না হলে 2015 চুক্তির স্থগিত শাস্তি ফের জাগিয়ে তোলার কথা বলা হচ্ছে। কিন্তু হায়াত মোকাদ্দামের কণ্ঠে নির্লিপ্ত দৃঢ়তা। আমাদের ওপর সম্ভাব্য সব নিষেধাজ্ঞায় আগে থেকেই আছে। অর্থাৎ শ্বাসরোধের চেষ্টায় ইরান ভেঙে পড়েনি, বরং চাপের ভেতরেই তৈরি করেছে নতুন সহনশীল, নতুন প্রযুক্তি, নতুন কৌশল। জুন মাসে হঠাৎ ইসরায়েল আঘাত হানে ইরানের সামরিক ও পারমাণবিক অবকাঠামোয়। নিহত হন জেনারেল, বিজ্ঞানী, ছাত্র, বেসামরিক। দেশ জুড়ে শোকের ঢেউ। কয়েকদিনের মধ্যে যুক্ত হয় মার্কিন বিমান হামলা 3টি স্থাপনা লক্ষ্য করে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ইরানের কর্মসূচি নিশ্চিহ্ন। তেহরান পাল্টা জানায়, নয়। ধুলো বসে যাওয়ার পর দেখা যায় ধ্বংসস্তূপের ভেতর থেকেও উঠে দাঁড়িয়েছে একটি রাষ্ট্র, ক্ষত বিক্ষত কিন্তু অবিচল। শক্তির 5 স্তম্ভ, যে কারণে বার্তাটি কাঁপায়। দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র, ঘোষণায় স্পষ্ট, ইউরোপ ইরানের পাল্লায়। সমুদ্রভিত্তিক কৌশল, দূরত্ব কমিয়ে লক্ষ্যবস্তু কাছে টানা। নৌবহরের গতিশীলতা এই বার্তার মেরুদণ্ড। শিল্পায়িত স্থিতি, সর্বোচ্চ চাপ এর বছরগুলোতে সরবরাহ শৃঙ্খল নতুনভাবে সাজানো, স্থানীয়করণে জোর, এতে আঘাত পেলেও গতি থামেনি। মানসিক যুদ্ধ, এক বাক্যে বিশ্বমঞ্চে স্নায়ুচাপ তৈরি, এটাই ডিটারেন্সের প্রথম নিয়ম। কূটনীতি, সাইবার প্রচারণা, রণাঙ্গন শুধু মিসাইল সাইলোতে নয়, তথ্য, অর্থনীতি ও কূটনৈতিক করিডোরেও লড়াই। হায়াত মোকাদ্দামের সবচেয়ে তীক্ষ্ণ বাক্যটি এখানে, আমরা সমুদ্র থেকে আমেরিকাকে লক্ষ্যবস্তু করতে পারি। বিপ্লবী গার্ডের মহাকাশ বাহিনী 20 বছর ধরে কাজ করছে। প্রযুক্তি হাতে মুঠোয়, এই ইঙ্গিত প্রতিপক্ষের ক্যালকুলেশন বদলে দেয়। কোনো রাষ্ট্র যখন বলে আজ পারি ইউরোপে, কাল পারব আমেরিকায়, তখন কৌশলগত ঘড়ির কাঁটা নতুন সময় ধরে টিকটিক করতে শুরু করে। পশ্চিমা সরকারগুলোর সামনে এখন 2 রাস্তা, 1 নিষেধাজ্ঞা ও সামরিক চাপ বাড়ানো, 2 ঝুঁকি কমাতে কূটনীতির পথ চওড়া করা।
প্রথম রাস্তায় ভুল বোঝাবুঝির সম্ভাবনা বেশি, মিসক্যালকুলেশন থেকে চেইন রিঅ্যাকশন। দ্বিতীয় রাস্তায় দরকার ধৈর্য, IAEA নিয়ে বাস্তবসম্মত সমন্বয়, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন ফ্রেমওয়ার্ক এবং পারস্পরিক সীমারেখা স্পষ্ট করা। এদিকে বাজার কাঁপছে, জ্বালানি দামের ওঠানামা, শিপিং রুটে বিমা খরচ বেড়ে যাওয়া, ইউরোপের আকাশে অস্থায়ী ফ্লাইট রুট বদল, সব মিলিয়ে অনিশ্চয়তা বাড়ছে। ন্যাটো রাজধানীগুলোতে কাউন্সিল রুমের আলো নিভছে দেরিতে। মধ্যপ্রাচ্যের মিত্ররা হিসাব করছে কে কার পাশে দাঁড়ালে ঝড় কম লাগবে। নীল আকাশে যেন ঝুলছে অশনি সংকেত। পৃথিবী শ্বাসরুদ্ধ করে তাকিয়ে আছে পারস্য ভূমির দিকে। আর সেই মুহূর্তেই শোনা গেল এক বজ্রধ্বনি। ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভির ঘোষণা। তিনি সতর্ক করলেন একটি নতুন যুদ্ধ আসন্ন, আর ইরান প্রস্তুত। যেন সিনেমার প্রথম দৃশ্যে ঝড় ওঠার আগের নীরবতা। শত্রুর নাম বললেন তিনি, আমেরিকা ও ইসরায়েল। যুদ্ধক্ষেত্রের উপরে খাটলেন তিনি মাঠে, আকাশে, সাইবার জগতে এবং কূটনীতির অঙ্গনে। সাফাভি পরিষ্কার জানিয়ে দিলেন, ইরান যুদ্ধবিরতিতে নেই, বরং ইরান এখন চলমান যুদ্ধপর্বে দাঁড়িয়ে আছে। তার কণ্ঠে ছিল বিদ্যুতের গর্জন। আমাদের এবং আমেরিকানদের মধ্যে, আমাদের এবং ইসরায়েলিদের মধ্যে কোনো লিখিত চুক্তি নেই। যে কোনো মুহূর্তে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে। এই সতর্কবাণী কেবল হুমকি নয়। সাফাভি বললেন, যুদ্ধের জন্য প্রস্তুত থাকাই শান্তির সেরা গ্যারান্টি। তার তত্ত্ব পরিষ্কার, প্রতিরক্ষার সর্বোত্তম উপায় আক্রমণ, আর যুদ্ধের প্রস্তুতি মানেই শান্তির নিশ্চয়তা। ইরান তাই হাত গুটিয়ে বসে নেই। প্রতিটি সম্ভাব্য পরিস্থিতি ধরে তারা আঁকছে যুদ্ধের রূপরেখা। সামরিক কৌশল, সাইবার প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র আর ড্রোনের বহর, এমনকি কূটনৈতিক ভাষণের শক্তি, সবকিছুকেই পরিণত করছে এক বিশাল ঢাল ও তরবারিতে। ভাবুন, পারস্য উপসাগরের জলে দাঁড়িয়ে আছে ইরানি নৌবহর, আকাশে ছুটে যাচ্ছে ড্রোনের ঝাঁক, মাটির নিচে প্রস্তুত ক্ষেপণাস্ত্র ব্যাটারি, আর সেই সঙ্গে সাইবার জগতে ছুটছে অদৃশ্য সেনারা শত্রুর নেটওয়ার্ক ভেদ করার অপেক্ষায়। এই ঘোষণার সুরে সুর মিলিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি। অগস্টের শুরুতে তিনি বলেছিলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ। শুধু তাই নয়, তিনি সতর্ক করেছিলেন, যে কোনো নতুন আগ্রাসনের জবাব হবে অতীতের তুলনায় বহুগুণ ভয়ঙ্কর। ইসরায়েল ও আমেরিকার নাম না নিয়েও তার বার্তা যেন বজ্রপাতের মতো পড়ল দখলদারদের মাথায়। জুন মাসে বিনা উস্কানিতে চালানো হামলায় ইরানি কমান্ডার, বিজ্ঞানী, ছাত্র ও সাধারণ নাগরিকরা শহীদ হন। কিন্তু সেই রক্তের দাগ ইরানকে দুর্বল করেনি, বরং আরও দৃঢ় করেছে জাতীয় সংকল্প। মুসাভির ভাষায়, যে কোনো মূল্যে আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষা করব। এ যেন দাবার বোর্ডে এক মহারণের প্রস্তুতি। ইরান জানে প্রতিপক্ষ শক্তিশালী, কিন্তু ইতিহাস সাক্ষী, পারস্য ভূমির সন্তানরা কখনো মাথা নত করেনি। আজও তাদের বার্তা একটাই, যুদ্ধ আসুক কিংবা শান্তি, ইরান প্রস্তুত। প্রতিরক্ষা হোক বা আক্রমণ, তারা দৃঢ়, অটল এবং অবিচল। যেন আকাশে গর্জে ওঠা বজ্রের মতো সাফাভির সেই শেষ লাইন এখন কানে বাজছে, যুদ্ধের জন্য প্রস্তুতি, শান্তিরই নামান্তর। হাজার হাজার ইসরায়েলি সৈন্য নিখোঁজ, গাজায় হামাসের মুখে IDF বিপর্যস্ত। মধ্যপ্রাচ্যের আকাশে ধোঁয়া আর আতঙ্কের গন্ধ। তেল আবিব থেকে গাজার সীমান্ত পর্যন্ত শুধু একটাই প্রশ্ন, ইসরায়েলি সেনারা কোথায়? হাজার হাজার সৈন্য নিখোঁজ, আর যারা আছে তারাও গাজায় ঢোকার ভয়ঙ্কর লড়াইয়ের জন্য প্রস্তুত নয়। ইসরায়েলি আর্মি রেডিওর নিজস্ব স্বীকারোক্তি, IDF এখন এক গভীর জনবল সংকটে। একদিকে হাজার সৈন্য উধাও, অন্যদিকে অতি গোঁড়া ইহুদি সম্প্রদায়ের তরুণরা সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকার করছে। সেনা শিবিরগুলোতে শূন্যতার সুর বাজছে, কিন্তু এই শূন্যতা পূরণের জন্য ইসরায়েল এবার চোখ ঘুরিয়েছে বিদেশের দিকে। যুক্তরাষ্ট্র আর ফ্রান্সের ইহুদি তরুণদের কাছে যুদ্ধের ডাক পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলছে। লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 18 থেকে 25 বছরের যুবকরা। হিসেব অনুযায়ী শুধু মার্কিন আর ফরাসি সম্প্রদায়ের মধ্যে সম্ভাব্য 10,000-এরও বেশি নিয়োগ পাওয়া যেতে পারে। তবুও বাস্তবে তারা বছরে মাত্র 600 থেকে 700 সৈন্য নামাতে পারবে বলে অনুমান করা হচ্ছে। এদিকে যুদ্ধ থেমে নেই, গাজার আকাশে ইসরায়েলি যুদ্ধ বিমানের আগুন ঝরছে। সেনারা সীমান্তে জমায়েত, গাজা সিটির ভেতরে প্রবেশের প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রী প্রকাশ্যে ঘোষণা করেছেন, গাজা সিটি দখল করব যেভাবেই হোক। কিন্তু গাজা সিটির বুকে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর শক্তি, হামাস।
তাদের টানেল নেটওয়ার্ক, হঠাৎ করে আক্রমণ করার কৌশল এবং সবচেয়ে বড় কথা, মৃত্যুকে উপেক্ষা করা যোদ্ধারা। হামাস শুধু ইসরায়েলি পরিকল্পনার নিন্দাই করছে না, প্রতিশ্রুতি দিচ্ছে আমরা প্রতিটি ইঞ্চি মাটিতে প্রতিরোধ করব। প্রতিবেদন বলছে ইসরায়েল যতই আক্রমণ এগিয়ে নিচ্ছে, হামাস ততই জিম্মি কার্ড ব্যবহার করছে। তারা চাইছে যুদ্ধবিরতি চুক্তি, চাইছে বন্দীদের মুক্তি। আর কাতারের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই মিশরে ছুটছেন হামাসের সঙ্গে আলোচনায় বসতে। এই কূটনৈতিক দৌড় এক ভিন্ন রকম উত্তেজনা তৈরি করেছে। ইসরায়েলের ভেতরেই এখন মতবিরোধ। একদল বলছে গাজায় ঢুকলে রক্তক্ষয়ী যুদ্ধ অনিবার্য, অন্য দল বলছে হামাসকে শেষ না করলে শান্তি ফিরবে না। বিশ্ব জুড়ে প্রতিবাদ চলছে, রাষ্ট্র থেকে রাষ্ট্রে বার্তা যাচ্ছে গাজা দখল মানবতার বিরুদ্ধে অপরাধ হবে। কিন্তু তেল আবিবের সরকার অটল। এই অচলাবস্থার মাঝে আসল নাটকীয়তা, ইসরায়েলের সেনা সংকট, হাজার সৈন্য নিখোঁজ, নতুন প্রজন্ম যুদ্ধ করতে চায় না, তাই বাধ্য হয়ে বিদেশের মাটিতে আবেদন ছড়াচ্ছে আইডিএফ। অথচ গাজার অন্ধকার টানেল থেকে হামাসের যোদ্ধারা ঠিকই প্রস্তুত হচ্ছে মুখোমুখি লড়াইয়ের জন্য। শেষ প্রশ্নটা থেকেই যায়, বিদেশি যুবকেরা কি ইসরায়েলের জন্য অস্ত্র ধরবে, নাকি গাজার বুকে হামাসের প্রতিরোধ ইসরায়েলের অপ্রতিরোধ্য শক্তিকে ভেঙে দেবে? ইসরায়েলের হুথি ক্ষেপণাস্ত্রের ধাক্কা, তেল আবিবে আতঙ্ক, জেরুজালেমে সাইরেনের ঝড়। ইসরায়েল আবারও আতঙ্কে নেমে এসেছে। আরব দেশগুলিতে ইসরায়েলের বোমা হামলার জবাবে এবার পাল্টা ধাক্কা দিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী। তারা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা তেল আবিব এবং জেরুজালেম সহ মধ্য ইসরায়েলে আঘাত সাইরেন বাজায়। লাখো মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটতে থাকে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে বিমান প্রতিরক্ষা তৎপরতার সঙ্গে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে এই হামলা সরাসরি আঘাত বা হতাহতের খবর পাওয়া যায়নি। তারপরও শহরের প্রতিটি কোণে আতঙ্কের ছায়া। হাজারো মানুষ বোমা আশ্রয় কেন্দ্রে ছুটে আসে। ইয়েমেনের শক্তিশালী সশস্ত্র বাহিনী 18 মার্চ থেকে ইসরায়েলের দিকে 70টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 22টি ড্রোন নিক্ষেপ করেছে। তাদের কার্যক্রম দেখাচ্ছে গাজায় আইডিএফ এর পুনরায় আক্রমণের পর তারা মাত্র অপেক্ষা করছে না, বরং প্রতিরক্ষা এবং প্রতিশোধের কৌশল বাস্তবায়ন করছে। হুথিদের এই সক্ষমতা একবার দেখিয়েছে যে তারা সীমান্ত পেরিয়ে হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত করতে পারে। এবারের হামলা ইসরায়েলি নৌবাহিনীর হামলার কয়েক ঘন্টা পরে আসে। ইসরায়েলি নৌবাহিনী ইয়েমেনের দক্ষিণে সানার কাছে একটি বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায়। আইডিএফ জানিয়েছে এই আক্রমণটি হুথি সন্ত্রাসী শাসনের ব্যবহৃত গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর উপর লক্ষ্য করা হয়েছিল। ইয়েমেনি স্থানীয় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী বিস্ফোরণে জেনারেটরগুলো বিকল হয়ে যায়, যা শহরের বিদ্যুৎ সরবরাহে বিশাল সমস্যা সৃষ্টি করে। হুথি পরিচালিত আল মাসিরা টিভি এই বিস্ফোরণকে আগ্রাসন বলে অভিহিত করেছে, তবে স্পষ্ট করে উল্লেখ করেনি আক্রমণের উৎস। এই পাল্টা প্রতিরক্ষা ও আক্রমণের চক্র ইঙ্গিত দিচ্ছে যে ইয়েমেনি সশস্ত্র বাহিনী শুধু সীমান্তে সীমাবদ্ধ নয়, তারা আন্তর্জাতিক মানের হামলার সক্ষমতা রাখে। ইসরায়েলের এই পরিস্থিতি আরও জটিল করেছে হাজারো মানুষ আশ্রয় কেন্দ্রে। অন্যদিকে হুথিদের স্থিতিশীল কৌশল ও প্রযুক্তিগত সক্ষমতা ইঙ্গিত দিচ্ছে যে তারা কোনো মূল্যে সরাসরি হামলাকে থামাতে নারাজ। বিশ্বের নজর এখন এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির দিকে। হুথিরা প্রমাণ করেছে যে তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের ক্ষমতা শুধু ইয়েমেনের সীমানায় সীমিত নয়, তারা হাজারো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই এক প্রতিশোধের আঘাতের মাধ্যমে ইসরায়েল বুঝেছে যে ইয়েমেনি সশস্ত্র বাহিনী শুধু আক্রমণকারী নয়, তারা চতুর কৌশল এবং শক্তির প্রতীক। যুদ্ধের উত্তাপ এখন ইসরায়েলের বুকেই ধাক্কা দিচ্ছে। প্রতিটি সাইরেনের আওয়াজ যেন বলে দিচ্ছে যে এই সংঘাতের পরবর্তী অধ্যায় আরও নাটকীয় এবং ঝুঁকিপূর্ণ হতে যাচ্ছে। হুথিদের প্রতিরক্ষা ও পাল্টা হামলার শক্তি এখন সমগ্র মধ্যপ্রাচ্যের মানচিত্রে নতুন চ্যালেঞ্জ হিসেবে হাজির হয়েছে।